আজকে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 9:30। মনোজিৎ আর রিও বেরিয়ে গেছে। তারপর আমি স্নান পুজো সেরে এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় উঠে এত তাড়াহুড়ো থাকে, সেজন্য বিছানাপত্র পড়েই থাকে, ওরা বেরিয়ে গেলে তারপরেই গুছাই। আর এখানকার বালিশগুলো এতটাই পাতলা যে একটা পিলো কাভারের মধ্যে 2টো করে বালিশ দিয়ে আমাকে একটু মোটা করে শুতে হয়, নাহলে আমি একদম শুতে পারি না। ইদানিং করে আমাদের বিছানাতে 2টো করে কম্বল রাখতে হচ্ছে, একটা রিওর জন্য আর একটা আমাদের জন্য। আমাদের কম্বলের মধ্যে রিও শুলে রাত্রিবেলায় দেখব যে কম্বল টম্বল সবার গা থেকে সরে গিয়ে মাটিতে পড়ে রয়েছে, এমনই করে হাত পা ছুঁড়ে। মায়ের কাছে শুনেছি আমিও নাকি ছোটবেলায় এমনিই করতাম, কি জানি আমার অভ্যাসটা পেয়েছে হয়তো। বিছানাপত্র গুছিয়ে নিয়ে রিওর বুক সেলফটাও একটু গুছিয়ে রাখলাম, যা উলট পালট করে রেখেছে। আজকে শুক্রবার, তাই লাঞ্চও বানাতে হবে, কারণ মনোজিৎ আসবে খেতে, আর খাওয়া দাওয়ার পরে আমাদেরকে রিওর স্কুলেও একবার যেতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমরা বর্তমানে থাকি ইউকের ম্যানচেস্টার নামক একটা শহরে, আর আমরা যে এলাকায় থাকি সেটা একদম সিটি সেন্টারের কাছাকাছি। ইউকের বাড়ি ভাড়া যে কতটা বেশি সেটা নিয়ে একটা রিলেটেড ভিডিও আমি বানিয়েছি, তবে আজকের ভিডিওতে শেয়ার করব বাড়ি ভাড়া কিন্তু এখানে অনেকটা পরিমাণ মাঝে সাঝে কমেও যায়, সেই রিলেটেড কিছু ইনফরমেশান। এখানকার বাড়ি ভাড়া অগাস্ট সেপ্টেম্বর মাসে একটু বেশি হয়, একটু মানে অনেকটাই বেশি, কারণ এই সময়ে ইউনিভার্সিটিগুলোতে সেশন শুরু হয় নতুন, আর বাইরে থেকে যত স্টুডেন্ট আছে তারা এই সময়তেই এখানে এসে বাড়ি ভাড়া খোঁজে। আর তার সাথে সাথে বাইরে থেকে যারা কাজের সূত্রে আসে তারাও খোঁজে। যেহেতু চাহিদা অনেক বেশি থাকে আর লোকজনের অনেক তাড়াও থাকে বাড়ি খোঁজার জন্য, তাই লেটিং এজেন্টগুলোর কিন্তু পোয়াবারও হয় এই সময়। তাই রাইট টু মুভ বা অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেখান থেকে বাড়ি ভাড়া খোঁজার সময় চোখে পড়বে খুব অতিরিক্ত বা চড়া দামে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। তো কিছু করারও থাকে না, প্রয়োজনের তাগিদে আমাদেরকে সেগুলোই নিতে হয়। আজকের ওয়েদারটা সকালবেলা একদমই ভালো না, বেশ ভালো কুয়াশা রয়েছে এখনও পর্যন্ত। আর আমার গোলাপ গাছ বা টিউলিপের যে বাল্বগুলো ছিল সেগুলো দেখছি বেশ ভালো তরতাজা হয়েছে, তার সাথে অন্যান্য গাছগুলো থেকেও আস্তে আস্তে পাতা গজাচ্ছে। এখন প্রায়ই বাইরে এসে প্রতিদিন গাছগুলোকে একবার করে দেখে যাই, বেশ ভালো লাগে। যাই হোক, সকালবেলায় তো রান্নাঘরের হাল এরকম ছিল, এটাকে চট করে একটু গুছিয়ে নিই চলো। ব্যাস, গোছানো হয়ে গেছে। তো এই ফ্ল্যাটটায় আমাদের গত বছরে বাড়ি ভাড়া ছিল 1265 পাউন্ড, যদিও পার্কিং রয়েছে একটা। তো আর এই বছরে ওটা রিনিউ হতে বাড়ি ভাড়া বেড়ে হয়ে গেছে 1300 পাউন্ড, মানে 1,30,000 টাকার কাছাকাছি। তো যেটা একটা হিউজ অ্যামাউন্ট। আর যেহেতু শুক্রবার, তাই মনোজিৎ লাঞ্চ আওয়ারেই চলে এসছে। আর আজকে সকাল সকাল গেছিলো বলে বেশ কিছু জিনিস সস্তায় পেয়েও গেছে। তো এনিওয়েজ, ও যেখানে কাজ করে সেখানে একটা ছোট স্টোর আছে, যেহেতু শনি রবি বন্ধ থাকে অফিস, তাই স্টোরটাও বন্ধ থাকে। সেই জন্য যা সমস্ত জিনিস এক্সপায়ারি ডেটের কাছাকাছি চলে আসে সেগুলোকে এরা কম দামে দিয়ে দেয়, যার মধ্যে সবজি, ডিম, মাংস, মাছ, দুধ সবই থাকে। এই অরেঞ্জ কালারের স্টিকারগুলোতে দেখো প্রথমে এক্স্যাক্ট যে দাম সেটা লেখা আছে, আর নিচে এখন ক্লিয়ারেন্সে কত দাম সেটা লিখে দেওয়া আছে। তো দুধগুলো মাত্র 27 পয়সা করে নিয়েছে, ওই 1.2 লিটার মতো রয়েছে। তো আজকে বেশ কয়েকটা দুধ পেয়েছে, সেটা দিয়ে পনির বানাবো ভাবছি। তো জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে তোমাদেরকে আরও কিছু কথা শেয়ার করি। যেহেতু রিওর স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো আমরা ভাবছিলাম ওর স্কুলের কাছাকাছি যদি একটা বাড়ি পাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো। আর এই ফেব্রুয়ারি মার্চ করে বাড়ি ভাড়া খুঁজলে বাড়ি ভাড়াটাও কিন্তু অনেকটাই কমে পাওয়া যায়। সেই কারণেই মনোজিৎ খুঁজছিল যে রিওর স্কুলের কাছাকাছি যদি একটা বাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। অনেকটা হেঁটে যেতে হয়, তো খুঁজতে খুঁজতে রিওর স্কুলের কাছে না পেলেও আমাদেরই বাড়ির পাশে একটা পাওয়া গেছে, সেটার ভাড়া অনেকটাই কম। আমরা বাড়িটা দেখেও আসি, 16 তলায়, ভিউটাও খুব ভালো, বাড়িটাও খুব ভালো। তো আমরা সিলেক্ট করি যে আমরা ওখানেই চলে যাব, ভাড়া এত কম। সেই মতো আমরা আমাদের লেটিং এজেন্টকে জানাই, বাড়িওয়ালাকে লেটিং এজেন্ট জানালে বাড়িওয়ালা আমাদের ভাড়া কিছুটা কম করে দেয়, যার ফলে আর এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা আর মুভ করিনি, এই বাড়িটাতেই থেকে গেছি। তো এনিওয়েজ,
আমি ওখানে ছানাটা বানিয়ে জল দিয়ে ধুয়ে ট্যাপের মাথায় ঝুলিয়ে দিলাম। লাঞ্চ সেরে আমি আর মনোজিৎ এখন বেরিয়েছি। এখন শুক্রবার দুপুরবেলা, ঘড়িতে বাজছে 1টা। আমি আর মনোজিৎ বেরিয়েছি। অ্যাকচুয়ালি রিওর স্কুল থেকে যাব একটা জায়গায়। তো ওর একটা এডুকেশন বা লিটারেসির উপর একটা প্রোগ্রাম রয়েছে, রিয়েল প্রোগ্রাম। তো ওখানে লেটার এসছে, ইনভাইট করেছে, তো যেতে হবে। সো ওখানে যাচ্ছি। চলো ওকে স্কুল থেকে পিক করবো, দিয়ে ওখান থেকে চলে যাবো। ওর স্কুলের মোটামুটি হেঁটে 15-20 মিনিট মতো লাগবে, এরকম ডিস্টেন্সেই ওটা। তো বেশ ভালো রোদ উঠেছে কিন্তু আজকে, বলো। সকাল থেকে যদিও কুয়াশা দেখেছো কতটা কুয়াশা ছিল, ফোরকাস্টেও তাই ছিল, বাট এখন আস্তে আস্তে রোদ উঠবে এবং বেশ সারাদিনই যতক্ষণ সন্ধে না হচ্ছে থাকবে। টেম্পারেচারটাও কম, 8 ডিগ্রি 9 ডিগ্রির মতো, তাই জন্য ঠান্ডাটাও কম আছে, হাওয়াও নেই। বেশ ভালো একটা দিন। তুই আয় তাড়াতাড়ি। আজকে মনোজিৎ রিওকে সকালে যখন স্কুলে পৌঁছাতে গেছিলো তখনই ওর ক্লাস টিচারকে বলে দিয়েছিল যে আজকে আমরা রিওকে তাড়াতাড়ি পিক করব। তো সেই টাইমটা ওনারা লিখে নোট করে রাখেন। আমরা 1:30 নাগাদ রিওকে ওখান থেকে নিয়ে এখন যাচ্ছি। অনেকটা হাঁটা, প্রায় 40-45 মিনিট, মোটেও 10-15 মিনিট নয়। আমরা যখন রিওকে আনতে যাই, রিওদের তখন স্ন্যাক্স টাইম চলছে। ও একটা হাতে ব্রেড টোস্ট আর দুধ নিয়ে চলে এসেছে খেতে খেতে, আর সেটাই এখন পথে যেতে যেতে বাবা অল্প অল্প করে খাওয়াচ্ছে। এই দেখে তো আমরা ফাইনালি যেখানে প্রোগ্রামটা হবে সেখানে চলে এসেছি। তো এখানে একটা বড় স্কুল আছে, এই স্কুলের পেছন দিক দিয়ে আমাদেরকে যেতে হবে, আর ম্যাপটা দেখে মনোজিৎ সেটাই খুঁজছে। আর ওই যে দূরে দেখো একটা স্টেডিয়ামের মতো জিনিস দেখা যাচ্ছে, তো ওটা হলো ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড। এটা হলো এতিহাদ স্টেডিয়াম। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে, দেখতে আসে স্টেডিয়ামটা, মানে ভিজিটিং প্লেস একটা। তো আমরা এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে গেছি, এখন যাচ্ছি ভেতরে। ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই কোনো ভিডিও আমি করিনি। ওখানে হয়ে যেতে আমরা বাসে করে এখন বাড়ি ফিরছি। রিওকে নিয়ে ফেরার পরে ওকে স্নান করানো তো আমার একটা বিশাল ঝামেলা। যাই হোক, স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তো খেলাধুলা করছিল, আমিও একটু রেস্ট নিলাম। মনোজিৎ অফিসের কাজ করছে, সেই সুযোগে আমি এসেছি এখন রান্না করতে। তো রান্না করব আজকে পনিরের কোপ্তা কারি বা ছানার কোপ্তা কারি। তার জন্য এখানে সব জিনিসপত্রগুলো কাটাকুটি করে নিলাম। টমেটো আর নিয়েছি এখানে সুইট পেপার, এটা দিলে খুব ভালো কালার আসে একটা, সেই জন্য কাশ্মীরি লঙ্কার পরিবর্তে সতেজ এই লঙ্কাটা ব্যবহার করলে ঝাল হয় না কিন্তু কালার আসে। তার সাথে আদা আর একটা কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। তো ওই বাটিতেই আবার একটু কাজু আর চারমগজ, সাথে একটা আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে একটা চিজ স্লাইস দিয়ে ভালো করে একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ছানা তো আমি আগেই সকালে রেডি করে কলের মাথায় রেখে গেছিলাম জল ঝরাতে দিয়ে। এখন একটু গাজর গ্রেট করে নিলাম। আমি ছানার কোপ্তাকারি বা পনির কোপ্তাকারি বানানোর সময় একটু গাজর অ্যাড করি, এতে মানে খেতে ভালো হয় আর সবজিটাও রিওর পেটের মধ্যে যায়, এই আর কি। একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, রিও খাবে বলে দিলাম না। স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে বেশি করে ভালো করে মেখে নিয়েছি। এখানে একটু বাইন্ডিং এজেন্ট হিসাবে ময়দা, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি কিছু একটা ব্যবহার করতে হতো, যেটা আমি ভুলে গেছিলাম করতে। আর সেটার যে কী পরিমাণ প্রবলেম করেছে সেটা ভাজার সময় আমি বুঝতে পেরেছি। ভাজতে গিয়ে দেখি সর্ষের তেল শেষ হয়ে গেছে, তাই শিশিতে সর্ষের তেলটাও ঢেলে নিলাম আর কড়াতে ওদিকে গরম করতে রেখে দিয়েছি কোপ্তাগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন কোপ্তাগুলোকে এক এক করে ভেজে নিই।
তোমরা যদি চাও এটাকে ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করতে পারো। অল্প পরিমাণ তেল দিয়ে একটু চ্যাপটা করে নিলে শ্যালো ফ্রাই করার সময় বেশি সুবিধা হয়। যাই হোক, কোপ্তাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একটু শেপগুলো কেমন এদিক ওদিক হয়ে গেছে। আমি খুব সাবধানে ভেজেছি, নাহলে এগুলো ছেড়ে যেত, যেহেতু বাইন্ডিং এজেন্ট নেই সেই জন্য। তো তোমরা অবশ্যই এরকম কিছু একটা যোগ করো এর সাথে, নাহলে কিন্তু অসুবিধায় পড়বে। সর্ষের তেল গরম করে ওর মধ্যে জিরে আর হিং ফোড়ন দিলাম, কেটে রাখা ডুমো ডুমো করে আলুটা দিলাম, একটু ভেজে নিয়ে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে 2 চামচ টক দই দিয়ে ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না টমেটো আর ওই সুইট পেপারের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে স্বাদমতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, বেশি করে একটু জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, তার সাথে স্বাদমতো একটু চিনি যোগ করে ভালো করে আবারও 2 মিনিট কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। সূর্য যেহেতু অস্ত চলে যাবে খানিকক্ষণ পরে, তাই পড়ন্ত রোদটাও কিন্তু বেশ ভালোই চড়া হয়েছে। এদিকে আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে, আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখানে পরিমাণ মতো জল দিয়ে আরও একবার ফুটিয়ে নিলাম 3 মিনিটের জন্য। একটা বড় পাত্রের মধ্যে কোপ্তাগুলো সাজিয়ে নিয়েছি, ওপর থেকে গ্রেভিটা ঢেলে দিলাম আর জাস্ট একবার একটু নেড়ে ছেড়ে দিলাম, যাতে করে কোপ্তাগুলো না ঘেঁটে যায়। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, পারলে একটু ঘিও দিতে পারো। ব্যাস, আমাদের পনির বা ছানার কোপ্তা কারি একদম রেডি। पढ़ने लगा है लड़का, ध्यान रख पूनम, गलती से कहीं डॉक्टर इंजीनियर ना बन जाए। তো রিও ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে, এখন এই 10টার মতো বাজছে। আমরাও ডিনার করব। মনোজিৎ এসছে স্যালাডটা কাটতে, তো আমরা এরকম মোটামুটি ভাগাভাগি করেই কাজ করি। তো আমি এদিকে রান্নাবান্না করেছি আর ওইদিকে স্যালাড কাটছে। খাবার দাবার আরেকবার গরম করলাম, কারণ সন্ধেবেলায় বানিয়েছি তো ঠান্ডা হয়ে গেছিলো। এনিওয়েজ, খাবার দাবারগুলো এখন বেড়ে নিই। আর ওদিকে আমি চালিয়েছি একটা কোরিয়ান ড্রামা, তোমরা হয়তো অনেকেই দেখেছো, ভয়েস ওভার ফ্লাওয়ার। মনোজিৎকে দেখাবো বলে তাই এটা চালিয়েছি, তবে ইংলিশ সাবটাইটেল দেওয়া নেই, আর কোরিয়ান ভাষা আমরা বুঝি না। আমি একটু একটু বুঝতে পারছি, কারণ আমি এটা বহুবার দেখেছি, বাট মনোজিৎ যেহেতু প্রথমবার দেখছে তাই কিছুই বুঝতে পারছিল না, তাই আমরা ওটা আবার চেঞ্জ করে অন্য একটা কিছু চালিয়েছিলাম। খাবার দাবার এখানে প্রায় বেড়ে বসতে যাব, বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। যাই হোক, আমরা খেয়ে নিই চলো। আর খেতে খেতে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলো করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখো বাইরে রাস্তায় জলও জমেছে। টাটা, গুড নাইট।